নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সন্দীপ ঘোষ, তাকে টানা ষষ্ঠ দিন সিজিওতে তলব, জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, সিজিওতে আনা হয় সন্দীপ ঘোষের গাড়ি। অধ্যক্ষ থাকার সময় গাড়িটি ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। গাড়িটির পরীক্ষার জন্য সিজিওতে আনা হয়েছে বলে জানা যাচ্ছে। রিয়া মাঝি রয়েছেন সঙ্গে, কথা বলবো রিয়ার সঙ্গে। রিয়া, এই যে সন্দীপ ঘোষের গাড়িটি নিয়ে আসা হচ্ছে সিজিওতে, ঠিক কি পরীক্ষা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের অধ্যক্ষ যে গাড়ি ব্যবহার করছেন সেই গাড়ি নিয়ে আসা হয়েছে এবং সেই গাড়ির পরীক্ষা করা হবে, ফরেনসিক পরীক্ষা করা হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং অন্যদিকে এই গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভারকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ, কারণ সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছিল এবং যেই মুহূর্তে তিনি এসেছেন সিজিও কমপ্লেক্সে, তাকে কিন্তু সিবিআই কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। মূলত তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে এই গাড়ির মুভমেন্ট কোথায় কোথায় হতো, কোথায় কোথায় যেত এই গাড়ি। এবং বিভিন্ন সময় দেখা যায় যে গাড়িতে যখন কেউ ফোনে কথা বলে বা এই ধরনের, সেই মুভমেন্ট গুলো জানতে চাইছে সিবিআই। মূলত সেই কারণের জন্যই তার ড্রাইভার, কারণ সমস্ত বিষয় আমরা দেখেছি যে ড্রাইভার কিন্তু অত্যন্ত গুরুতর বিষয় এবং অত্যন্ত যে সিক্রেট বিষয় সেগুলো, কারণ গাড়িতে কথা বলার দরুনে, ফোনে কথা বলার দরুন কিন্তু ড্রাইভারের এগুলো জানা সম্ভব এবং সেই বিষয়টাই জানতে চাইছে সিবিআই। এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত তাকে বারংবার, যেমন একদিকে সন্দীপকে তলব করছে, তার ভূমিকা জানার চেষ্টা করছে। এই জায়গা থেকে একটু জানতে চাইবো তোমাকে থামিয়ে, এই যে ফরেনসিক গাড়ি, সন্দীপ ঘোষের গাড়িটি ফরেনসিক করার চিন্তা ভাবনা সিবিআই আধিকারিকদের, সেটা কেন? দেখো, তার ফরেনসিক করানোর চিন্তা ভাবনা কারণ হচ্ছে যে সন্দীপ ঘোষের আগেনস্টে যে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং যেটা বলা হচ্ছে যে, যেটা সন্দেহ করা হচ্ছে বা যেটা অভিযোগ উঠছে যে এই যে খুনের যে ঘটনা, এই যে নৃশংস খুন এবং রেপের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষের যোগসূত্রটা কোথায় আছে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটে। এবং যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে গাড়ি কিন্তু একটা অন্যতম বড় এভিডেন্স হতে পারে এবং সেই কারণে জন্যই এই গাড়ির ফরেনসিক করানো হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দেখো, গাড়ির ড্রাইভারকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে, তার মুভমেন্ট জানার চেষ্টা করছে এবং গাড়ির যে ফরেনসিকের কথা বলা হচ্ছে সেটা কিন্তু মনে করা হচ্ছে বা তারা মনে করছে যে ফরেনসিক করানো হলেও হতে পারে। এটা কিন্তু এখনো অব্দি শিওর নয়, কিন্তু সূত্র বলছে যে ফরেনসিক করানোর কিন্তু হাই চান্স রয়েছে এই গাড়ি। এবং ইতিমধ্যেই আমরা যেটা খবর পেয়েছি যে নিউ টাউনে যে ফরেনসিক টিম রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে ইতিমধ্যেই তো সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, 6 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার গাড়িটিও আনা হয়েছে সিজিও কমপ্লেক্সে, তার ফরেনসিক করা হতে পারে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। আরজি করে ঘটনার প্রতিবাদে কিন্তু দিকে দিকে মিছিল চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও পথে নেমেছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় নামা হচ্ছে। এবার ক্রীড়াবিদরা তারাও কিন্তু আরজি করে এই ঘটনার প্রতিবাদে এবং জাস্টিস চেয়ে তারা পথে নেমেছেন। গোষ্ঠপালের মূর্তি পাদদেশে তারা জড়ো হন। বর্তমান প্রাক্তন ক্রীড়াবিদরা, জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জয়জ্যোতি, এই যে ক্রীড়াবিদদের যে এই যে জমায়েত, যে তারাও প্রতিবাদে সামিল হয়েছেন, এই প্রতিবাদে তাদের সঙ্গে কারা কারা রয়েছেন, তাদের দাবি নিঃসন্দেহে একই, যে জাস্টিস চাইছেন তারা প্রত্যেকে, কারণ দিকে দিকেই চলছে এই ঘটনার প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। একেবারে ঋষিকেশ, দেখো আজকে প্রাক্তন ক্রীড়াবিদদের একটা মিছিল, প্রতিবাদ মিছিল দেখা যায় এবং এই মিছিল গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে শুরু করে আবার সেই বাবুঘাট হয়ে মোহনবাগান হয়ে সেই গোষ্ঠপালের মূর্তির পাদদেশেই মিট করে এবং বহু ফুটবলাররা কিন্তু আজকে এই মিছিলে অংশ নেন। এই মিছিলে গৌতম সরকার, বিশ্বজিৎ, মনোরঞ্জন ভট্টাচার্য, অনিত ঘোষ প্রত্যেকে কিন্তু অংশ নিয়েছেন এবং তাদের দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, এই মিছিল, ক্রীড়াবিদদের এই মিছিল কিভাবে দেখছেন? এটা অভিনব, কিন্তু অন্য শাখার মানুষরা
অনেক আগেই তাদের প্রতিবাদ করেছেন ক্রীড়াবিদরা, আমি বলবো অনেক দেরিতে করেছেন, কিন্তু একটা অভিনবত্ব ছিল যে সবাই গোষ্ঠপালের মূর্তি থেকে পুরোটা আকাশবাণীর সামনে থেকে ইন্ডোর স্টেডিয়াম পুরোটা ঘুরে মোহনবাগানের সামনে দিয়ে কমপ্লিট করলেন। আমি মনোরঞ্জন ভট্টাচার্যকে হাঁটতে দেখলাম, যার জেনুইনলি লম্বা হাঁটাচলা অনেক সময় সমস্যা হয়, প্লেইং লাইফে চোট লেগেছিল, তিনি পুরোটা হাঁটলেন। গৌতম সরকার প্রবীণ, গুরবক সিং 80-র কাছাকাছি বয়স, ওখানে বসে রোমন্থন করছিলেন মোহনবাগান মাঠে বেটন ফাইনাল খেলার, তিনি এসছিলেন। ভাস্কর গাঙ্গুলি এসছিলেন, সুব্রত পালকে দেখলাম। কিন্তু আমার মনে হয়েছিল যে আরও বেশি করে অন্য খেলার ক্রীড়াবিদদের আসা উচিত ছিল। আমি মোহনবাগানের সঙ্গে যুক্ত কোনো ফুটবলার, মোহনবাগানের সঙ্গে যুক্ত বলতে যারা মোহনবাগানের সঙ্গে জড়িয়ে বেশি, আগে প্রদীপ চৌধুরী, মানস ভট্টাচার্য, এদের কাউকে কিন্তু দেখলাম না। এমনকি প্রশান্ত ব্যানার্জিকেও দেখিনি। অনেকে এসছিলেন, কোনো ক্রিকেটারকে দেখলাম না, যেটা খুব অবাক লাগলো যে কোনো ক্রিকেটার নেই। সিএবি থেকেও কোনো এমনি, আমি বুঝতে পারি যে সিএবির টপ কর্মকর্তাদের আসার অসুবিধে, কোনো ক্রিকেট সমাজে কোনো প্রতিনিধিত্ব দেখিনি। কিন্তু যারা এসেছিলেন অ্যাথলেটিক্স থেকে, দোলা, রাহুল বন্দ্যোপাধ্যায়, সোমা বিশ্বাস, অনেকে এসেছিলেন। আমার মনে হয় যে আরও হয়তো সময় নিয়ে করলে এবং একটা সংগঠন থাকলে আরও সার্বিকভাবে এটাকে হয়তো আরও সফল করা যেত। সবাই দেশি বিদেশি মিডিয়া এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন কিনা জানতে, সৌরভ আমার ধারণা রাত্রিরে দীক্ষামঞ্জরির অনুষ্ঠানে থাকবেন অল্প সময় হলেও। এখানে হয়তো আমি জানি না যে খোলা জায়গায় সিকিউরিটির প্রবলেম হতে পারে বলে তাকে কিছু জানানো হয়েছিল, নাকি তিনি নিজের ইচ্ছেতে আসেননি, এটা বলা খুব ডিফিকাল্ট। কিন্তু অনেকেই আশা করেছিলেন যে তিনি আসবেন। আমার মনে হয় কোথাও একদম খোলা এই জায়গায় হয়তো সিকিউরিটি প্রবলেম হতে পারতো, চারদিকে পরিবেশ হয়তো একটু অগ্নিগর্ভ হয়ে রয়েছে, আমি জানি না কী কারণে, কিন্তু অনেকেই জানতেন যে সৌরভ আসবেন। বাকি যারা এসছেন, আমি আবার বলছি, প্রবীণ, বয়স উপেক্ষা করে গুরবক সিং এর মতো মানুষ, গৌতম সরকার, এরা পুরোটা হাঁটলেন। বিশ্বজিৎ ভট্টাচার্য, অনেকেরই প্লেইং লাইফে চোট থেকে লম্বা টানা হাঁটাচলা করার সমস্যা রয়েছে, কিন্তু সেটাকেও পেরিয়ে তারা এলেন। সুব্রত পাল একজন গোলকিপার, এরম একজন ভারতের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার, তিনি এসেছিলেন। সুমিত মুখার্জিকে দেখলাম, মিহির বসু। আমি বলবো ময়দানের প্রতিনিধিত্ব ছিল, বাট এটা বোধহয় ময়দানের আমি বলবো 50 থেকে 60%। আরও বৃহত্তর ময়দান হয়তো আরও সময় পেলে তাদের আনা যেত। একেবারেই 50% আরো 40% কিন্তু মিসিং। এবং এই যারা এসছেন তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে এটা বোধহয় বিলম্বিত বোধোদয়। গৌতম দা, বিলম্বিত বোধোদয় বলা হচ্ছে, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, প্রবলেম হচ্ছে স্পোর্টসম্যানদের, যেরকম তোমার ফিল্ম স্টারদের, গায়কদের একটা সংগঠন আছে, যেই সংগঠনের ছাতার তলায় সবাই। এখানে এরকম কোনো সার্বিক সংগঠন নেই যে সংগঠনের তলায় ক্রিকেটাররাও আছেন, ফুটবলাররাও আছেন, এরকম কোনো সংগঠন নেই। এই যারা ক্রিকেট খেলেন তারা সিএবির আন্ডারে, যারা ফুটবল খেলেন তারা আইএফের আন্ডারে, কি মোহনবাগান ইসবল এরিয়াতে। সো এই আমার মনে হয় টেবিল টেনিস যারা খেলেন, টেবিল টেনিস। সো এই সার্বিকভাবে সবাইকে নিয়ে যে করা হবে, সেখানে এই সংগঠনের অভাব। যার জন্য তুমি দেখো ডাক্তারদের সংগঠনে অনেক বেশি ভিড় হয়েছিল, ডাক্তারদের মিছিলে, ফিল্ম স্টারদের মিছিলে। যে মিছিলগুলো আমরা দেখেছি সেগুলো আরও অনেক বেশি লম্বা, অনেক বড় ছিল। এক্ষেত্রে আমার ধারণা স্পোর্টসম্যানদের সবাইকে জড়ো করা যায়নি, কিন্তু এরা তো একটা প্রতীকী প্রতিবাদ করলেন, অন্তত এত বর্ষিয়ান সব মানুষ হিসেবে। আপাতত এটাই থাকলো। তুমি বলতে পারো যে 100 হয়তো তুমি 80 পাওনি, কিন্তু হয়তো 65 পেয়েছো। 65 পেয়েছে ক্রীড়াবিদরা এখনো পর্যন্ত এই মিছিলের যা মার্কশিট গৌতমদার কথায়। তবে এরপর যেটা একদমই আমার ক্ষেত্রেও সেই একই কথা। আর একই কথা বলবো যে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়, যার মুখটা দেখতে চেয়েছিল এই প্রতিবাদ মিছিল, তিনি কিন্তু আসেননি। সেটা কি কারণে, সেটা সিকিউরিটি রিজন নাকি সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে তিনি একটি মিছিলে কিন্তু আজকে হাঁটার কথা, সেদিকেও চোখ থাকবে। মনোরঞ্জন ভট্টাচার্য, তিনি দুর্দান্ত ফুটবলার ছিলেন, তিনি কলকাতা টিভিকে জানিয়েছেন যে এটার কোনো রাজনীতি রং নেই, এই প্রতিবাদ মিছিলের কোনো রাজনীতি রং নেই। একটাই কথা, একটাই বিচার আমরা চাই, যে যার জন্য এত কিছু হচ্ছে, এই নারকীয় ঘটনা হয়েছে আরজি করে, তার বিচার চাই। সুতরাং একটা কথাই এই মনোরঞ্জন ভট্টাচার্যকে কেন্দ্র করে বলবো যে যতজন পার্সোনালিটি ছিল তাদের কথাও কিন্তু ঠিক একই। ঋষিকেশ, একদমই প্রত্যেকেই জাস্টিস চাইছেন, বিচার চাইছেন। তবে এই মিছিলে অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হয়তো দেখা যেতে পারে। যখন ক্রীড়াবিদদের, প্রাক্তন ক্রীড়াবিদদের এই মিছিল, তারাও প্রতিবাদে পথে নেমেছেন, তখন কিন্তু সৌরভ গাঙ্গুলিকে দেখা যায়নি। এরই পাশাপাশি আরেকটি খবরের দিকে নজর রাখবো। শিলিগুড়িতে এবিভিপির মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার ছবি দেখাবো আমরা এই মুহূর্তে। শিলিগুড়িতে এবিভিপির মিছিল, এই আরজি করের ঘটনার প্রতিবাদেই এবিভিপির পক্ষ থেকে এই মিছিলে উত্তেজনা।
শিলিগুড়িতে এবিভিপির মিছিলে বিক্ষোভ উত্তেজনা, আগুন জ্বালানো হয়েছে যে ছবি আমরা দেখাচ্ছি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবিভিপির কর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে এবিভিপি। রিনা কুমার রয়েছেন আমার সঙ্গে। রিনা, এই মুহূর্তে কি ছবি সেখানকার? করে যে ঘটনা, সেই ঘটনা নিয়েই কিন্তু আজ আন্দোলনে সামিল হয়েছে, প্রতিবাদ আন্দোলনে এবিভিপির সদস্যরা, এবং আজ তারা মিছিল করে যে এসডিও অফিস রয়েছে সেখানে কিন্তু অভিযান করে, এবং সেখানে পৌঁছে সেখানে কিন্তু আগের থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল কোনো রকম যেন উত্তেজনা না ছড়ায় সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তবে পরবর্তীতে দেখা যায় যে শান্তিপূর্ণ মিছিল থাকলেও পরবর্তীতে যখন মিছিলের যে সদস্যরা বা এবিভিপির যে সদস্যরা তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল নিয়ে আসে দাহ করার জন্য, এবং এরপরে পুলিশ কিন্তু তাদের হাত থেকে সেই কুশপুতুল কেড়ে নেয়, এবং তারপরেই কিন্তু শুরু হয় সেখানে উত্তেজনা ছড়ায়, এবং পুলিশের সাথে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবিভিপির যে কর্মী সমর্থকেরা রয়েছে তাদের, এবং মহিলা পুলিশ কর্মী ও এবিভিপির যে মহিলা সদস্যরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকটাই উত্তেজনা ছড়ায়, এবং এরপরেই কিন্তু দেখা যায় যে দীর্ঘক্ষণ সেখানে কিন্তু ধস্তাধস্তির যে পরিস্থিতি তা কিন্তু চলতে থাকে। পরবর্তীতে পুলিশ তারা কিন্তু দাবি করে যতক্ষণ না তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি ও কুশপুতুল দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলন উত্তেজনা রয়েছে, উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। সেখানে কিন্তু পুলিশ কর্মী তারা কিন্তু পুলিশ কর্মীর কাছ থেকে সেই কুশপুতুল নিয়ে আসে, এবং তারপর কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুশপুতুল তা কিন্তু দাহ করে, এবং পরবর্তীতে তারা সেখান থেকে তাদের সেই আন্দোলন প্রতিবাদ কিন্তু তারা সেখান থেকে সরে যায়। ঋষিকেশ, অনেক ধন্যবাদ রিনা। কথা বলছিলাম প্রতিনিধি রিনা কুমারের সঙ্গে। শিলিগুড়িতে এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, তারা কুশপুতুল দাহ করে, পাশাপাশি পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জানালেন, তবে তাদের দাবি নিম্ন আদালতে বিচারক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি। বিচারপতি অরিন্দম মুখার্জির নিম্ন আদালতে বিচারপতি নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। নিম্ন আদালতে বিচারক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি কারণে এই স্থগিতাদেশ দেওয়া হলো, কি জানা যাচ্ছে বিষয়ে? 2022 সালে নিম্ন আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি সঠিকভাবে মানা হয়নি। ওবিসিদের সংরক্ষণ নীতি বলতে সেই নীতি মেনে নিয়োগ প্রক্রিয়া করা হয়নি। এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা দেওয়া হয়, এবং পূর্ণ পদের জন্য সেই বিচারক নিয়োগের নিয়োগ প্রক্রিয়াকে বুঝেছিল। এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। তারা সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় 2022 সালে এই নিয়োগ প্রক্রিয়ার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে, এবং এই মামলার সঙ্গে সংযুক্ত সকলকে হলফনামা দিতে হবে, এবং নিয়োগ প্রক্রিয়ার নির্দিষ্ট রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। তারপরে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য রয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। মহারাষ্ট্রের থানাতে স্কুলের ভেতর 2 শিশুকে যৌন নির্যাতন প্রতিবাদে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, স্কুলে ভাঙচুর, 10 ঘন্টার রেল অবরোধ। মহারাষ্ট্রের থানাতে সেখানে স্কুলের মধ্যে 2 শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। ঘটনার 3 দিন পর এফআইআর করতে যায় পুলিশ, এমনটাই অভিযোগ করছে পরিবার। অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ। স্কুলের মালিক বিজেপি নেতা বলে পুলিশ নিষ্ক্রিয়, এমনও অভিযোগ উঠছে। প্রতিবাদে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর। ইতিমধ্যেই এই ঘটনাতে এফআইআর দায়ের করা হয়েছে।
70 জনেরও বেশি প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার বক্তব্য যে যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তারা প্রত্যেকেই বহিরাগত, স্থানীয় লোকজন হাতে গোনা ছিল। পাশাপাশি তার আরও অভিযোগ যে সরকারকে, মহারাষ্ট্র সরকারকে নাম করতেই এই ধরনের বিক্ষোভ প্রতিবাদ। ঘটনার পরে পরে সরকার বা পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এমনটা তার দাবি। ইতিমধ্যেই আগামী শনিবার দিন কংগ্রেস এবং উদ্ধব গোষ্ঠীর যে শিবসেনা তারা ইতিমধ্যেই সেখানে বন্ধের ডাক দিয়েছে। ঘটনার 3 দিন পর এফআইআর করা হয় বলে অভিযোগ। মহারাষ্ট্রের থানাতে সেখানে কিন্ডারগার্টেন স্কুলে 2 শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, যে বিষয়ে জানতে চাইবে, মহারাষ্ট্রের থানাতে সেখানে কিন্ডারগার্টেন স্কুলে 2 শিশুকে যৌন নিগ্রহ এবং এখানেও কিন্তু মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঘটনার 3 দিন পরে পুলিশ এফআইআর করেছে। পরিবারের অভিযোগ যে পুলিশি নিষ্ক্রিয়তার। কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলবি যে মহারাষ্ট্র থেকে মণিপুর, মহারাষ্ট্র হোক বা মণিপুর হোক বা বাংলা হোক বা হাতরাস হোক বা উন্নাও হোক, কোন অপরাধীকে ছাড়ার কোনো বিষয় নেই। যে সরকার করবে তার বিরুদ্ধে সাধারণ মানুষ, সমস্ত রাজনৈতিক দল এক হবে। ঐশাচিক যে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। যে একটা সরকার সবসময় চাইবে যে তার প্রকৃত দোষীদের ধরতে, সেটা বাংলা হোক, হাতরাস হোক, উন্নাও হোক আর মণিপুর হোক। যে সরকার চাপা দিতে চাইবে ধরে নিতে হবে স্বৈরাচারী সরকার, অন্যায়কে প্রশ্রয়কারী সরকার, কোনো বরদাস্ত হবে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেসের তার সৌম্য আইচ রায়ের সঙ্গে এবং তার বক্তব্য যেখানেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন তারা এই প্রতিবাদে সোচ্চার হচ্ছেন এবং এই ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। মহারাষ্ট্রের থানেতে সেখানে একটি কিন্ডারগার্টেন স্কুলের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। গত 13 অগস্ট ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পরে পরে বিক্ষোভ হয়। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো। বিজেপি যে নেতারা পথে নেমেছেন তারা কি বদলাপুর কাণ্ডে একই জিনিস চান? যদি একই জিনিস চাইতেন তাহলে কেন পুলিশ সেখানে এখনো অব্দি এফআইআর গ্রহণ করতে অপারগ? কেন পুলিশ এখনো দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে অনিচ্ছুক? তার একটাই কারণ, বদলাপুর কাণ্ডে যেই স্কুলে এই ঘটনা ঘটেছে সেই স্কুলটি বিজেপি নেতার পরিচালিত স্কুল। এটাই বিজেপি, যারা বিলকিস বানু ধর্ষকদের বাইরে এনে মালা পরিয়ে বলে যে তোমরা আমার মতের, অন্য মতের মানুষকে, অন্য ধর্মের মানুষকে তোমরা ধর্ষণ করেছো তাই তোমরা ধর্ষক নও, সেই মাইন্ডসেট হচ্ছে বিজেপি। অরূপ চক্রবর্তীর বক্তব্য আপনাদের শোনালাম। তৃণমূলের অভিযোগ যে যেহেতু ওই স্কুলটি বিজেপি নেতার, ফলত সেই কারণেই পুলিশ সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা সেখানে দেখা গিয়েছে। ওই যৌন নিগ্রহের ঘটনায় পরিবারের কিন্তু একই অভিযোগ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। স্কুলে ভাঙচুর চালানো হয়, 10 ঘন্টা রেল অবরোধ এবং এই ঘটনাতে ইতিমধ্যে শনিবার দিন উদ্ধব গোষ্ঠীর শিবসেনা এবং কংগ্রেস তারা বন্ধের ডাক দিয়েছে। পরিবারের অভিযোগ যে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। 3 দিন পর, ঘটনার 3 দিন পর এফআইআর করতে যায় পুলিশ। এমনটা কিন্তু এ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ, যে বিষয়ে জানতে চাইবো, মহারাষ্ট্রের থানেতে সেখানে কিন্ডারগার্টেন স্কুলের 2 শিশুকে যৌন নিগ্রহের ঘটনা, এখানেও কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। 3 দিন পর এফআইআর নিয়েছে পরিবারের অভিযোগ যে পুলিশ সেভাবে সহযোগিতা করেনি। এই তো দেখুন, যেদিন থেকে কিছু মনে করবেন না এই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে, সেদিন থেকে কিন্তু ধর্ষণের মাত্রা বেড়েছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা বেড়েছে। ধর্ষণটা আমাদের সমাজে নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিককালে এই যে ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের বলা হচ্ছে তোমরা রান্নাঘরে চলে যাও আর সন্তান উৎপাদন করো, তার অব্যর্থ পরিণতি হচ্ছে এটা।
বিলকিস বানুকে যারা ওই রকম ধর্ষণ করে সাজাপ্রাপ্ত হয়েছিলেন তাদের ছেড়ে দেওয়া হয়েছিল, ছেড়ে দিয়ে তাদের সম্বর্ধনা জানিয়ে বলা হয়েছিল এরা উচ্চ বর্ণের লোক, এরা ধর্ষণ করতে পারে না। এই যে মনুবাদী সংস্কৃতি, এর বিরুদ্ধে যদি আমরা সর্বত্র যৌথ লড়াই না শুরু করি না, এই ধর্ষণ এইভাবে বেড়ে যাবে। আর এই মারাত্মক ঘটনা কিন্ডারগার্টেনে, এটা কি কি ভাবছে কি নিজেদের? এই পুলিশ কর্তাকে ওখানে যে আছে তাকে অবিলম্বে ছাঁটাই করে দেওয়া উচিত, এদের কোনো অধিকারই নেই থাকার। কিন্তু আমি জানি কিছু হবে না, কেন ওইখানে যারা সরকার চালায়, এইখানে যারা সরকার চালায়, তারা সকলেই মনুবাদী সংস্কৃতির আধারে লালিত পালিত। ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি বলেছেন যে পুলিশ কর্মী এফআইআর নিতে চায়নি তাকে অবিলম্বে ছাঁটাই করা উচিত, পদক্ষেপ করা উচিত সরকারের। তবে তার অভিযোগ এই ধরনের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে, সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, এক্ষেত্রে পরিবারের বক্তব্য যে ওই কিন্ডারগার্টেন স্কুলটি এক বিজেপি নেতার, সে কারণেই পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি। 3 দিন পরে যদি অভিযোগ দায়ের করা হয় এবং এই ঘটনা ওই সাফাই কর্মীকেও, যে সাফাই কর্মীর বিরুদ্ধে অভিযোগ যৌন নিগ্রহের, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রতিবাদে উত্তাল রয়েছে মহারাষ্ট্রের বদলাপুর। আগামী শনিবার দিন বন্ধের ডাক দিয়েছে শিবসেনা, উদ্ধব গোষ্ঠী শিবসেনা এবং কংগ্রেস। যদিও এক্ষেত্রে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার বক্তব্য যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং এই ঘটনায় সরকারকে, মহারাষ্ট্র সরকারকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা, বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এবং তার আরও বক্তব্য যে প্রতিবাদ দেখা গিয়েছে সেখানে বহিরাগতদের দেখা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সংখ্যা একবারে নামমাত্রই ছিল সেখানে, এমনটা কিন্তু একনাথ শিন্ডের দাবি। বদলাপুরে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তরুণজ্যোতি, যে বিষয়ে জানতে চাইব, মহারাষ্ট্রের থানেতে সেখানে 2 কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রীকে নিগ্রহের ঘটনা, যৌন নিগ্রহের ঘটনা, এবং পুলিশ 3 দিন পর এফআইআর করতে যায়। এক্ষেত্রে বলা হচ্ছে যে ওই স্কুলটি বিজেপি নেতার বলেই পুলিশি নিষ্ক্রিয়তা দেখা গেছে, পরিবারেরও তাই অভিযোগ। কি বলবেন? দেখুন, অত্যন্ত একটা নোংরা ঘটনা। আমি যদি কলকাতা আরজি করে ঘটনা সমর্থন না করি, আমি ওটাকেও সমর্থন করতে পারি না। আমার পলিটিক্যাল পরিচয় যাই হোক, এন্ড অফ দ্য ডে আমি একটা মেয়ের বাবা। কিন্তু দৃঢ় বিশ্বাস পুলিশ স্টেপ নেবে, আর নাহলে মানুষের যে রাগ হয়েছে, যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, সেটাও কোয়াইট নর্মাল, এটাকে অ্যাবসার্ড বলার কিছু নেই। একটা ঘটনা, পুলিশ ডিলে করলো এফআইআর করতে, দেরি করছে, এটা মানে অ্যাকসেপ্টেবল নয়, কোনোদিনই অ্যাকসেপ্টেবল নয়। পুলিশ শুড অ্যাক্ট, কারণ খুব নর্মাল হিসাব হচ্ছে কোনো কগনিজেবল অফেন্স থাকলে পুলিশ এটাকে এফআইআর রেজিস্টার করতে বাধ্য, কাজ করতে বাধ্য। এই ক্ষেত্রে ডিলে এবং ওখান থেকে বাবা মাকে হেনস্থা করা, দ্যাট ওয়াজ নট অ্যাট অল রাইট। কিন্তু যতদূর আমি খবর পেলাম, কয়েকজন নাকি অ্যারেস্টও হয়েছে বিষয়টায়, সাফাই কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু তাও আমি বলবো ডিলে এফআইআর কেন হলো এবং ডিলে এফআইআর কোন অফিসারদের জন্য হলো, যে অফিসার সেখানে দায়ী তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত এবং তাদের কাছে ডিপার্টমেন্টাল প্রসিডিং চালু করা উচিত। যে এই কীর্তিটা করেছে সে যেমন দোষী, একই সাথে এই পুলিশ অফিসারগুলোও দোষী, এবং যাদের নির্দেশিত করে থাকে তারাও দোষী, পুরোটাই তদন্ত হওয়া উচিত। একদমই। তখন যদি এর পাশাপাশি যারা প্রতিবাদ করছিল তাদের প্রায় 70 জনের উপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ভাঙচুর হয়েছে, প্রপার্টি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে আমি যা শুনলাম। দেখুন, কিছু রাগ নর্মাল হয়, রাগটা অ্যাবসার্ড নয়। একটা আপনি ছেড়ে দিন, আপনি রিপোর্টার বা আমি ছেড়ে দিন, আমরা কারোর কোনো মায়ের ছেলে, আমরা কোনো বোনের ভাই, আমাদের স্ত্রী আছে, বা কোনো মেয়ের বাবা, এরকম একটা ঘটনা হলে মানুষের রাগটা হবে কোয়াইট নর্মাল, রাগ হওয়াটা অ্যাবসার্ড নয়। সেই রাগটাই হয়েছে। কিন্তু লোকাল ট্রেন আরো যেগুলো হয়েছে, সরকারি প্রপার্টি নষ্ট হয়েছে, সেগুলো তার জন্য হয়তো মামলা হয়েছে, কিন্তু মানুষের ইরিটেশন, রাগটা কিন্তু অ্যাবসার্ড নয়, ইটস কোয়াইট নর্মাল। ধন্যবাদ তরুণজ্যোতি। কথা বলছিলাম বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে, এবং তিনিও বললেন দ্রুতই এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের, এমনটা কিন্তু তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে এবার দুর্নীতি নিয়ে থানায় অভিযোগের কপি হাইকোর্টে জমা দিলেন চিকিৎসক আখতার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি।
ছাত্রদের থেকে টাকা নিয়ে পাশ করানো হয়েছে, হাসপাতালের সরঞ্জাম বিদেশে বিক্রি করে দেওয়া হয়েছে, পাচার করা হয়েছে হাসপাতালের সরঞ্জাম, এবং ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে করেছেন এই চিকিৎসক আখতার আলী। তিনি ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে থানায় যেমন অভিযোগ করেছেন, অভিযোগের কপি তিনি হাইকোর্টেও জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং ঠিক কি অভিযোগ আখতার আলী শোনাবো। 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিল, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে, এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্য এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। এই মামলার পরে আপনার উপরে কোনো রকম হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন? বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব যে আমাকে যাতে একটু সুরক্ষা আমাকে ইনশিওর করা। কোন কোন ধরনের দুর্নীতি হয় এই সন্দীপ ঘোষ জামানায়? দেখুন, এক এক করে 1 by 1 বলতে হবে। আমি অনেক কিছু জানিয়েছি, তাও আমি রিপিট করছি। ফার্স্ট অফ অল, সব থেকে আগে উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করত, তাদের মার ধর করা, পয়সা কালেকশন করা। এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের উপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল বেস, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়। ইভেন আমি 2 দিন আগে অবধি জানি, আজ অবধি ওনার এগেনস্টে স্বাস্থ্য দপ্তর কমপ্লেন করেনি, কোনো ইনকোয়ারি করেনি। পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে, কালকে আমাকে ডাকা হয়েছিল, আমি ইনকোয়ারিতে কোঅপারেট করেছি এবং আমি শুনলাম গতকাল ফার্স্ট এফআইআর গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে করেছে। আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ শ্যামবাজারে, সেখানে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। পুলিশ অফিসার রাজীব কুমার থেকে আরম্ভ করে একেবারে ব্যবসায়ী থেকে আরম্ভ করে নেতা থেকে আরম্ভ করে পাড়ার মোস্তান শাহজাহান শেখের মতো লোক সবাইকে দিদিমণি প্রোটেকশন দেন, আইন থেকে পুলিশ থেকে বাঁচাবার। দরকার হলে যদি সিবিআই আসে, সিবিআই লোককে তাড়া করে মারে। সাবাসি দিতে যে বেটা দারুণ কাজ করেছো। দেখো সিবিআই মাথা খুঁড়ে মরে যাক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মাসের পর মাস চালিয়ে যাক, সারা জনতা রাস্তায় নেমে যাক, কোন তথ্য খুঁজে পাবে না। বাপের বেটা তুমি নাকি রাজীব কুমার ডেকে পাঠিয়েছিলেন কি করে সিবিআই কে ধোকা দিয়ে টুপি দিতে হয়, কি করে বাঁচতে হয় আইন থেকে, কি করে তথ্য লোপাট করতে হয়, সেই ট্রেনিং দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। দিদিমণি বলছেন 7 দিন হয়ে গেল, কেন হচ্ছে না? আপনি 7 বছর 10 বছর লাগিয়ে দিয়েছেন, 15 বছর একটাকেও ফাঁসি দিতে পারেননি, সাজা দিতে পারেননি। নাকি আপনি বলতে চাইছেন দেখো 7 দিন হয়ে গেল সিবিআই কারো টিকিট ধরতে পারেনি, এটা বোধহয় বলতে চাইছেন, চ্যালেঞ্জ নিচ্ছেন? আরে দিল্লির নির্ভয়া কাণ্ডে 7 বছর লেগেছিল, কিন্তু ফাঁসির সাজা হয়েছিল অপরাধীদের। শাসনের উপরে ভরসা নাই, তাই আপনার পার্টির কর্মী যদি মারা যায় নিজেদের মধ্যে গ্যাং ক্লাস করে,
তাহলে তার বাড়ির লোকেও সিবিআই চায়, কারণ তারা বলে টিএমসির লোকই মেরেছে, পুলিশ কিছু করবে না, সিবিআই। পারলেন না, ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখছি দেখবো, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটা ভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ, এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। পরবর্তী কি পদক্ষেপ বা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন তাদেরকে পদ থেকে সরানো বা অপসারণের। আমরা 1 ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম, ওনারা বলেছিলেন আমরা দেখছি। আমরা 1 ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে ওখানে আরো বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত 5000-6000 ডাক্তাররা মিলে এলাম এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম, এবং মানে আমরা জানি এর আগে অনেক কিছু দাবি, যেমন আমাদের যিনি এক্স প্রিন্সিপাল ছিলেন উনি রিজাইন করলেন, তাকে খুব মানে তাড়াহুড়ো করে 4 ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলেন। কিন্তু অথচ এই ক্ষেত্রে আমরা যে ছোট ছোট দাবিগুলো নিয়ে এসেছি সেইগুলো ওনাদের মানতে এত সময়, এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ, এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায়। একজন করে প্লিজ, একজন করে। আমাদের দাবিগুলো যদি দেখেন সেই দাবিতে পরিষ্কার লেখা আছে যে আমরা কি কি চাই, সেগুলো লেখা আছে, এবং এটার সাথে আমাদের আন্দোলনের কিন্তু কোনো যোগ নেই। আমাদের আন্দোলনের যে মূল দাবি জাস্টিস, সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসিনি। এটা গেল প্রথম কথা। তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, আবার কালকে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে। কালকে আমরা দেখব কি হচ্ছে, সিবিআই কি উত্তর দিচ্ছে, তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাবো। আপনাদের প্রিন্সিপাল নেই, যে দাবি ছিল আপনাদের এখনো আছে, সেই বিষয়ে কি কথা হলো? সেই বিষয়েও বলেছি, সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না, নিরুত্তর থাকলেন, একদম বললেন যে দেখছি দেখবো। এইগুলো তো আমরা ডে 1 থেকে শুনে আসছি, তারপরেও যে কেন এত মানে কি বলবো, এগুলোতে আমরা মানে আমরা কিছু উত্তর পাইনি বেসিক্যালি। না, কোনো বিকল্প প্রস্তাব কিচ্ছু দেয়নি। এক্স্যাক্টলি, সেইটাই তো জানতে চাইছি। আমরাও তো অবাক। আমরা এতদিন ধরে এত কিছু রিকোয়েস্ট করার পর আজকে 5000-এর উপর মানুষ নয়, বেশিরভাগই ডাক্তার আছেন, কিছু সাধারণ মানুষও আছেন, তারা যে এই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে এখানে এলাম, তাহলে আমাদের কি হলো? আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম, মহামান্য মানে এমন কিছু তো দাবি নিয়ে আসেনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে, ওইটা করে দিতে হবে। এই দাবিগুলো আমাদের প্রথম থেকেই খুব ক্লিয়ার, যেখানে 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে, যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে, তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা খুবই হতাশ, এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই, আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায়। আপনারা প্রিন্সিপালকে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে পোস্টিং, সুব্রতা পাল নতুন প্রিন্সিপাল, তিনি কোনো কথা বলছেন না। আপনারা বলছেন যে কোনো চাপের কাছে নথি স্বীকার করছে স্বাস্থ্য ভবন, কোন চাপ? সেটা আপনারা স্বাস্থ্য ভবনকেই জিজ্ঞেস করুন, সেটা আপনারা স্বাস্থ্য ভবনকেই প্রশ্ন করুন। আর সম্ভব নয় এখন হিন্দিতে আর বলা, একটু আমাদের একটু রিকোয়েস্ট করুন, আমরা 5 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে করছি। জুনিয়র চিকিৎসকরা যারা মিছিল করে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে তাদের কথা হয়। 1 ঘন্টা তারা সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু স্বাস্থ্য ভবনের ভূমিকায় তারা রীতিমতো হতাশ বলে জানিয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে যে হিয়ারিং রয়েছে, যেখানে সিবিআই এই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেবে, সেই স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করে জেলের ভাত খাওয়াতে পারে, যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলের ভাত খাওয়াতে পারে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কপালে কেন সেই ভোগ জুটবে না?
তিনি কি এই আইনের বাইরে, সংবিধানের বাইরে নাকি? যিনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন, যিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেন, যিনি পার্লামেন্টকে চ্যালেঞ্জ করেন, তার কতদিন ক্ষমতায় থাকার দরকার আছে? তিনি কি খেয়ে এসছেন যে তার গায়ে কেউ হাত দিতে পারে? আজ জনতা সেটাই চাইছে, একই দাবি, একই দফা, মমতার পদত্যাগ। আর এর জন্য রাস্তায় নামছে লোকে। লোকে বলছিল না, জাস্টিস বলছিল। জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে। এরা যতক্ষণ ক্ষমতায় আছেন সমস্ত রকম চালাকি, দুর্নীতি, ব্যভিচার করার চেষ্টা করে, তথ্য গোপন করার চেষ্টা করে। তাই সিবিআই হোক আর যাই হোক, সহযোগিতা ছাড়া এখানকার সরকারের, পুলিশের, তারা সত্য তথ্যে পৌঁছতে পারবে না। আজ এই ধরনের ঘটনা যখন হয়, যখন আমরা আন্দোলন করি, লোক আমাদের বলেন, দাদা কতদিন আর সহ্য করব? রাষ্ট্রপতি শাসন কি হয় না? কবে রাষ্ট্রপতি শাসন হবে? নাহলে কিন্তু সরানো যাবে না। আমি বলছি অপেক্ষা করুন, হতাশ হবেন না, লিখিত। মিছিল করে চিকিৎসকরা যারা গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে এবং স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে তারা বললেন যে স্বাস্থ্য ভবনের ভূমিকায় তারা হতাশ এবং তারা কর্মবিরতি তুলছেন না। আগামীকাল পর্যন্ত তারা অপেক্ষা করছেন, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেখানে সিবিআই এর পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে। তারপরে সিবিআই এই স্ট্যাটাস রিপোর্ট দেখে তারা পরবর্তী কর্মসূচি নেবেন, তারা পরবর্তী কি করবেন সেটা সিদ্ধান্ত নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা যান স্বাস্থ্য ভবন, অভিযান করেন এবং তারা তাদের আন্দোলনে অনড় রয়েছেন। কোনো আশ্বাস দিতে পারেনি স্বাস্থ্য ভবন। সব মিলিয়ে স্বাস্থ্য ভবনের যে ভূমিকা, সেই ভূমিকায় হতাশ চিকিৎসকরা, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ফলত পরবর্তী কর্মসূচি কি হবে তারা আগামীকাল সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টে সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয় এই আরজি করের ঘটনার তদন্তের, তা দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়, যে আমাদের এই সামান্য দাবিটুকু, আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল, যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখব, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটা ভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। পরবর্তী কি পদক্ষেপ বা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন তাদেরকে পদ থেকে সরানো বা অপসারণে। আমরা 1 ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম। ওনারা বলেছিলেন আমরা দেখছি। আমরা 1 ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে ওখানে আরো বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত 5000-6000 ডাক্তাররা মিলে এলাম এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম। Affairs and HOD of respiratory medicine in RGCOR department. স্বাস্থ্য ভবনের দিক থেকে কোনো সদুত্তর নেই এখন অবধি। আমাদের মূলত প্রধান যে দাবি ছিল সেই দাবির সাথে আমরা আন্দোলনের সহমত রেখে সেই দাবিতে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু অবশ্যই আমাদের এই দাবি থাকবে, এই ঘটনার সাথে যারা জড়িত বলে আমাদের ধারণা হচ্ছে বা তাদের ভূমিকা কী ছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, সেই জায়গাটার জন্য আমাদের আন্দোলন যেমন চলছিল সেইভাবে চলবে। হ্যাঁ, বার্তা যেটা যার যে দুটো জায়গা, যে আমরা তো বিচার চাইছি, যদি বিচার চাই আমরা কি বিচার চাইছি, সেই বিচারের প্রশ্নে যেটা আসছে সেটা হচ্ছে যে এই ঘটনার সাথে পোস্টমর্টম রিপোর্ট চলে আসার পর এই ঘটনা সামনে এসছে যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। তাহলে একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে যদি জড়িত যদি থাকে তাহলে তাদেরকে তো অ্যারেস্ট করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের এগেনস্ট যে রায় দিয়েছেন সিবিআইকে আদেশের জন্য, সিবিআই তদন্তের প্রক্রিয়ার জন্য আমরা আস্থা রেখেছি। তাহলে সিবিআইকে সামনে আনতে হবে। এরা কারা, আমরা কতদিন অপেক্ষা করতে পারি? আমরা একটা স্বাস্থ্য পরিষেবার সাথে সরাসরিভাবে জড়িত। আমরা তো আদি অনন্তকাল বসে যেমন থাকতে পারি না, তেমন আমরা সিবিআই উপর আদি অনন্তকাল ভরসাও রাখতে পারি না। তাহলে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে সামনে আনা হোক এবং এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, সেটা যদি
এক্সক্লুড না করা যায়, তাহলে তো এই ঘটনা কাল আবার ঘটতে পারে, পরশু আবার ঘটতে পারে, 5 দিন পর ঘটতে পারে, 10 দিন। আপনি আর্মি দেন, সিআইএসএফ দেন, সিআরপিএফ দেন, নেভি দেন, যাই খুশি আর মনে করেন, সেই ঘটনা তো আবার ঘটতে পারবে। তাহলে সেই তদন্ত প্রক্রিয়ায় কি এলো, এইটা আমরা জানতে চাইছি। মহামান্য আদালতের যে নির্দেশ, সেই নির্দেশে ভরসা রাখছি, কিন্তু অতি দ্রুততার সাথে করতে হবে। স্ট্যাটাস রিপোর্টের দিকে আমাদের নজর থাকছে। 22 তারিখ আমরা দেখি কি আসছে। আন্দোলন যেমন চলছিল সেভাবেই চলবে। শুনলেন চিকিৎসকরা, তারা বলছেন যে তারা আন্দোলন জারি রাখছেন। আদালতের উপরে তাদের আস্থা রয়েছে, কিন্তু সিবিআইকে অতি দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং আজ করে এই ঘটনার মোটিভ কি ছিল, কি কারণে খুন হতে হলো ওই তরুণী চিকিৎসককে, সেটাও জানাতে হবে, এমনটাই কিন্তু দাবি রাখছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনে অনড় রয়েছেন আরজি করের চিকিৎসকরা। তারা বললেন যে স্বাস্থ্য ভবনের যা ভূমিকা তাতে তারা হতাশ। স্বাস্থ্য ভবনকে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে আরজি করের যারা প্রশাসনের শীর্ষ পদে রয়েছেন তাদেরকে সরিয়ে দিতে হবে, এমন তাদের দাবি ছিল। কিন্তু স্বাস্থ্য ভবন তাদেরকে বলেছে দেখব, এমন বক্তব্যে তারা কার্যত হতাশ বলে জানালেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি তারা বলছেন যে সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয় আগামীকাল সুপ্রিম কোর্টে, তার উপরে ডিপেন্ড করে তারা পরবর্তী কি কর্মসূচি নেবেন, এই আন্দোলন চালিয়ে যাবেন নাকি যাবেন না। তারা কিন্তু পরিষ্কার বলছেন যে তারা সরাসরি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত, তাই আদি অনন্তকাল তারা এভাবে বসে থাকতেও যেমন পারবেন না, তেমন সিবিআইয়ের উপরে আদি অনন্তকাল ধরে এভাবে ভরসাও করা যায় না, কোথাও কি তাদের বক্তব্য। অর্থাৎ সিবিআইয়ের উপরেও কার্যত কোথাও কি তারা বলতে চাইছেন যে দ্রুত তদন্ত শেষ করতে হবে, এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা বললেন। এ নিয়ে আমরা কথা বলবো। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবন চত্বর থেকে। রিয়া, জুনিয়র চিকিৎসকরা যেটা বললেন, আমি যেটা শুনলাম যে তাদের বক্তব্য, 1, তারা স্বাস্থ্য ভবনের যে ভূমিকা সেই ভূমিকায় তারা হতাশ। 2, তারা বলছেন যে সিবিআইকে অতি দ্রুত তদন্ত শেষ করতে হবে, এভাবে আদি অনন্তকাল ধরে তারা বসে থাকতে পারবেন না, যেমন তারা প্রতিবাদও করতে পারবেন না, কারণ তারা চিকিৎসা পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। আদালতের উপর তাদের আস্থা রয়েছে, কোথাও গিয়ে কি তাদের তাহলে সিবিআইয়ের উপরেও সেভাবে আস্থা নেই? দেখো, এক কথায় যদি তোমাকে জানাতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে ডাক্তাররা কিন্তু নিরাশ রয়েছে। কেন রয়েছে? কারণ হচ্ছে যে তারা স্বাস্থ্য ভবনে আজকে এসেছিল, সিজিও থেকে তারা সেখান থেকে র্যালি করে আজকে স্বাস্থ্য ভবন এসেছিল। স্বাস্থ্য ভবনে এসে মূলত তারা যেটা দেখলো বা তারা স্বাস্থ্য ভবনে এসে তাদের যে ডিম্যান্ডগুলো ছিল সেই ডিম্যান্ড প্রথমত তাদের ফুলফিল হলো না, কারণ তারা যে ডিম্যান্ডগুলো রেখেছিল তার মধ্যে প্রধান যেটা যে তাদের সিকিউরিটির বিষয়টা, সেই কারণের জন্য অথরিটি যারা রয়েছে এমএসভিপি থেকে আরম্ভ করে প্রিন্সিপাল প্রত্যেককে রিজাইন করতে হবে, এবং রিজাইন মানে বদলি করে যে অন্য কোথাও দেবে, যেটা এক্স প্রিন্সিপালের ক্ষেত্রে হয়েছে সেরকমটা নয়, পুরোপুরিভাবে তারা যাতে সরকারি দপ্তরে আর কোথাও না থাকতে পারে সেইটা নিশ্চিত করতে হবে। সেটা কিন্তু স্বাস্থ্য ভবন প্রথমে 1 ঘন্টা তাদের থেকে সময় নেয়, তারপরে ডাক্তারদের তরফ থেকে আরও 1 ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু তারপরেও সেই যে তাদের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ড ফুলফিল হয়নি, এবং সেই কারণের জন্যই তারা বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে তারা যে হতাশ সেই বিষয়টা তারা প্রকাশ্যে আনে, এবং তারা এটাও বলে যে সিবিআই এর উপরে যে তারা আস্থা রাখবে সেটা শুধুমাত্র কোর্টের নির্দেশ দিয়েছে বলে সেই কারণের জন্য তারা আস্থা রাখছে। তবে আগামীকাল এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই সেটার উপরে নির্ভর করছে তাদের আন্দোলন। সেটার স্ট্যাটাস রিপোর্ট কি হয় সেটা দেখেই কিন্তু তাদের আন্দোলন সেরকম ভাবেই এগোবে বলে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। তবে স্বাস্থ্য ভবনের যে তাদের যে রিপ্লাই, স্বাস্থ্য ভবনের যে রিপ্লাই সেটাতে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ ডাক্তাররা, সেটা কিন্তু পরিষ্কার তারা বুঝিয়ে দিলেন। একদমই, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। স্বাস্থ্য ভবনের ভূমিকায় ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা, এবং তারা যে দাবি রেখেছিলেন সেই দাবি স্বাস্থ্য ভবন দেখব এমন বলাতে তারা কার্যত হতাশ। তবে তাদের বক্তব্য যে যেহেতু আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয় তার উপর ভিত্তি করে তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। বিজেপি সাংসদের পর বেফাঁস মন্তব্য বিজেপি বিধায়কের। অভিজিৎ গাঙ্গুলির পর কুরুচিকর মন্তব্য অমরনাথ শাখার। মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যে বিতর্ক। আরজি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করতে পারে না বিজেপি, এমনটাই অভিযোগ এমন তৃণমূলের।
বিজেপি সাংসদের পরে বেফাঁস মন্তব্য বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যে বিতর্ক। অমরনাথ শাখা ঠিক কি বলেছেন যা ঘিরে এত বিতর্ক, শুনবো। খেলার জগৎ, আজকে স্কুল কলেজ সমস্ত জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। সেই প্রতিবাদে সামিল হয়ে এই মমতা বেগমের পদত্যাগ করে অন্তত ঘর ঢুকে যাওয়া উচিত। তার জায়গায় উনি 10 লক্ষ টাকা রেট বাঁধছে, ছোটখাটো ঘটনা তো 10 লক্ষ টাকা। আমরা মমতা ব্যানার্জিকে 25 লাখ টাকা আমরা 25 লাখ টাকা দেবো, আমরা ঘরে ঘরে আদায় করে 25 লাখ টাকা দেবো। আজকে খেলার জগৎ, আজকে স্কুল কলেজ সমস্ত জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। বিক্রি হও, তুমি কত টাকায় বিক্রি হও? তো তোমার লাখ 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। মমতা ব্যানার্জি মহিলা তো, আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। অমরনাথ শাখা তিনি যে বেফাঁস মন্তব্য করেছেন এবং তারপরে আপনাদেরকে অভিজিৎ গাঙ্গুলি মন্তব্যও শোনালাম, ঠিক কি মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমরনাথ শাখা, তার এই মন্তব্য ঘিরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে সম্মান করতে জানে না বিজেপি, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য। ডুরান্ড কাপের ম্যাচের অনুমতি দিল কলকাতা পুলিশ। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের অনুমতি দিয়েছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডুরান্ড টুর্নামেন্ট কমিটি। কলকাতাতেই ম্যাচের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। আমরা জানি যে ডুরান্ডের ডার্বি কিছুদিন আগেই বাতিল হয়ে গিয়েছিল, তা ঘিরেও কিন্তু প্রতিবাদ আছড়ে পড়ে। 3 প্রধানের সমর্থকরা তারা যুব ভারতীর বাইরে বিক্ষোভ প্রতিবাদ দেখান, যে প্রতিবাদ সামলাতে পুলিশকে লাঠিও চালাতে হয়। এই নিয়ে আমরা কথা বলবো। স্বপন পাল রয়েছেন আমার সঙ্গে। স্বপন, ডুরান্ড কমিটি তারা কি কিছু জানিয়েছে? যে কলকাতা পুলিশ তো অনুমতি দিয়ে দিল, কিন্তু এই যে ডুরান্ড কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেক্ষেত্রে সেমিফাইনাল ফাইনাল কি কলকাতাতে হবে? ডুরান্ড কমিটি কিছু জানিয়েছে? দেখো, ডুরান্ড কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে আশা করা যায় যে যেহেতু কলকাতা পুলিশ পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে যে সেমিফাইনাল ও ফাইনাল করে, তোর আশা করা যায় কলকাতাতেই হবে। যুবভারতীতেই আমরা ডুরান্ডের শতাব্দী প্রাচীন ডুরান্ডের ফাইনাল এবং সেমিফাইনাল দেখতে হবে। এটা ফুটবল প্রেমীদের কাছে, কলকাতা ফুটবল প্রেমীদের কাছে খুব ভালো খবর, কারণ আমরা সবাই জানি যে আরজিকর কাণ্ডের পর যেভাবে ডার্বি এখানে বাতিল করা হয়েছে, তাতে কলকাতা পুলিশের মুখ পুড়েছে রাজ্যবাসীর, বঞ্চিত হয়েছে কলকাতা ফুটবল প্রেমীরা। কারণ তারা একটা ডার্বি, বিশেষ করে এরকম বড় ডার্বি বাতিল হওয়াটা তারা কোনো সময় বাঞ্ছিত ছিল না, সেটাই হয়েছে। এবং যে কারণে বাতিল হয়েছে তারা আশঙ্কা করছিল যে গন্ডগোল হতে পারে, টিপো নিয়ে ঢুকবে, বিভিন্ন ব্যানার নিয়ে ঢুকবে, কিন্তু তারপরেও কিন্তু ম্যাচগুলোতে দেখা গেছে, কলকাতা লিগের ম্যাচগুলোতে, মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান ম্যাচগুলোতে টিপো নিয়ে ব্যানার নিয়ে তাতে কিন্তু কোনো রকম গন্ডগোল হয়নি। তাতে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ আশ্বস্ত হচ্ছে হয়তো যুবভারতীতে কিন্তু আশঙ্কা নেই, গন্ডগোলের আশঙ্কা নেই। সুতরাং ডার্বি পরের ম্যাচগুলো কিন্তু অনুমতি দেওয়া যেতে পারে। গতকালই 3 প্রধান সাংবাদিক সম্মেলন করেছে, তারা ক্রীড়ামন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আবেদন করেছে, তারা ডুরান্ডের কাছে আবেদন করেছে যে কলকাতায় ম্যাচ ফিরিয়ে আনা হোক, কারণ কলকাতা হচ্ছে তিলোত্তমা ফুটবলের মক্কা। সেখানে যদি ডুরান্ডের ফাইনাল না হয়, সেখানে সেমিফাইনাল না হয়, তাহলে কিন্তু এর থেকে খারাপ কিছু হতে হয় না। এটা কলকাতা ফুটবলের পক্ষে একটা ভালো বার্তা যেত না। সেই কারণে সব কিছু চিন্তা করে কলকাতা পুলিশ অনুমতি আশা করে যে ডুরান্ড কমিটি, আমি একটা ফোন করেছিলাম, তারা বলছে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হয়ে যাওয়ার পরেই তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। তবে আশা, যেহেতু ফাইনালে অনুমতি দিয়েছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, তাতে চূড়ান্ত কমিটি আশ্বস্ত হয়ে তারা কিন্তু এই ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ হতেই পারে। কারণ এই কারণেই যে রাজ্য সরকার এবং ডুরান্ড সেনাবাহিনী যৌথভাবে কিন্তু ডুরান্ড প্রতিযোগিতাটা করছে, ডুরান্ড টুর্নামেন্টটা করছে। মনে রাখতে হবে 5 বছর চুক্তি হয়েছিল, 5 বছরে, সেই 5 বছর থেকে বাড়িয়ে কিন্তু তারও আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এখানে ডুরান্ড করার পর ডুরান্ডের স্বপন, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি স্বপন পালের সঙ্গে।
4:04 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।